নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না, মন্তব্য মির্জা ফখরুলের। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেছেন নেতারা। নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি, অভিমত জামায়াতের। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। নোয়াখালীতে ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, প্রাণ গেল একই পরিবারের 7 জনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। বিএনপির মহাসচিব বলেন, তার দলের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ, যা দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাত্রা হবে। মির্জা ফখরুল আরও বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে। তার আশা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। জনগণ এই নির্বাচনটা চায়, তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। যে ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে, যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বিজয় র্যালির সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রেমান, বিজয় র্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান যে হয়েছিল, সেই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে এই বিজয় র্যালি হবে। এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে যদিও বিজয় র্যালির কার্যক্রম শুরু হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করছি গত প্রায় ২-৩ ঘন্টা আগ থেকেই কিন্তু রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য নয়াপল্টনের সমাবেশ স্থলে সমবেত হয়েছে। এটি একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আজকের কর্মসূচি উদ্বোধন করবেন। সভাপতিত্ব করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের এই বিজয় র্যালির পূর্ব সমাবেশে। এবং তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যটি এমন একটি সময় তিনি রাখবেন যখন গতকালই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের কথা বলেছেন রমজানের আগে। সে বিষয়ের পরপরই কিন্তু আজকে একদিন পরে তারেক রহমানের এই বক্তব্য, নিশ্চয়ই এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বিএনপির কর্মপন্থা, কর্মকৌশল এবং দিক নির্দেশনার যে বিষয়টি রয়েছে, সেটি তারেক রহমানের বক্তব্যে আজকে থাকতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। একইভাবে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সব সিনিয়র নেতারা কিন্তু আজকের এই বিজয় র্যালিতে যোগ দেবেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল সহ অন্যান্য সংগঠন। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির বিজয় র্যালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিকান্দার রেমান। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ভোট গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার, দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। ব্রিফিংয়ে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন আরো বলেন, মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তার। বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা রেখেছিল জুলাই ঘোষণাপত্রে, তার অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে। পিলখানা হত্যাকাণ্ড সহ যে বিষয়গুলো মানুষের জীবনে ছাপ রেখে গেছে, সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে থাকতে পারত বলে মনে করেন আক্তার হোসেন। জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ম্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অপর মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকল আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। আদালতে হাজির করা 6 আসামিকে অভিযোগ পড়ে শোনান। আবু সাইদকে গুলির দায়ে গ্রেফতার বরখাস্ত পুলিশ আসামির আমির হোসেন, সুজন চন্দ্র রায় সহ 6 আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। এরপর আদালত 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। এছাড়া পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 16 জুলাই আবু সাইদকে গুলি করার প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষী দিয়েছেন। আদালত 40 মিনিটের জন্য মুলতবির পর পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ একজন সাংবাদিক ওই মামলায় সাক্ষী দেবেন। এর আগে 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু ও নারী সহ একই পরিবারের 7 জন নিহত হয়েছে। ভোর 5:40 উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 শিশু ও নারী সহ 7 জন নিহত হন। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। এদিকে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই মেয়াদের বাকি সময় সংস্কার করে দেশকে যতটা সম্ভব এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংক খাত এখনো ঝামেলার মধ্যে আছে। আওয়ামী সরকারের আমলে দেশের ব্যাংকের খাতে যা হয়েছে পৃথিবীর কোথাও এমনটা হয় না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মাইনুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানিয়েছেন তিনি।
নির্বাচনে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয় অন্তর্বর্তী সরকারের দিন গণনা শুরু হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারি মেয়াদের বাকিটা সময় দেশকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য। আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের সংস্কার করে সংস্কার চলমান প্রক্রিয়ার দিনের পর দিন এই কথা শুনতে শুনতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি। চলমান প্রক্রিয়া সবাই জানে, কিন্তু বারবার এটা রিপিট করার দরকার হয়। চলমান জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান, তবে আমরা কিছু বেশি জিনিস করে যাব। কথা বলেন ব্যাংক খাত নিয়ে, জানান 80% পর্যন্ত ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে গেছে। এমন ঘটনা নজির পৃথিবীর কোথাও নেই। ভেতরের খবর তো আমি মোটামুটি জানি, আর্থিক দিকটা পৃথিবীর কোনো দেশে এরকম আর্থিক অনিয়ম দেখেনি। আপনি পড়েন বুরুন্ডি পড়েন, বার্কিনা ফাসো বলেন, আইভরি কোস্ট পড়েন, কোথাও তো এইরকম হয় না। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে। ধরেন ডিসবার্সমেন্ট 20,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা নাই, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। সরকারের ভালো দিকগুলোর ক্ষেত্রে কোনো উৎসাহ না দিয়ে বরং ছোটখাটো ভুলকে বড় করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বেহেশতে আছে দেশের গণমাধ্যম, তবে ভবিষ্যতে রাজনৈতিক সরকারের আমলে পরিস্থিতি কোন দিকে যায় এবং গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। মতিউর রহমান চৌধুরী বলেন, তাকে আওয়ামী লীগ সরকার প্রায় 10 মাস দেশে ঢুকতে না দিলেও সম্পাদক পরিষদ একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একটি মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথ্য চাইলে 2014, 18, 2024 সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি সচিবালয়ে উদ্যোগ নিল। ইসি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়। এতে 10ম, 11 ও দ্বাদশ নির্বাচনের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। এর আগে 3 জুলাই বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন, পিআইবির চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 10ম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত 22 জুন মামলা করে বিএনপি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনও অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 26 আগস্টের মধ্যে জারি করার দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে এক দফা দাবিতে বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করে। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুর সড়কে। দুপুর 1টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন ধরে 7 কলেজ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছে। অধিভুক্তি শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত হানছে। তাই সরকারের ঘোষণা মাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। গত 26 মার্চ রাজধানীর 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সম্পূর্ণ গাজা দখলের গুঞ্জন আর উস্কে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এটি ইসরায়েলের নিজস্ব বিষয়। আর ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যার অভিযোগ তুলেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ গাজা দখলে নিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে পক্ষে বা বিপক্ষে থাকার বিষয় নিয়ে ভাবছে না ওয়াশিংটন। এটি ইসরায়েলের ওপরই তিনি ছেড়ে দিয়েছেন।
মঙ্গলবার সেনা কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়ার সময় গাজা ভূখণ্ড সম্পূর্ণ দখলের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণার ইঙ্গিতে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। বর্তমানে গাজা ভূখণ্ডের ৮৬% এলাকার উপর সামরিক দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি বাহিনী। একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিরাপত্তা পরিষদে বক্তব্য জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা মিশরের প্রেসিডেন্ট সিসির দাবি, গাজা অভিযান এখন আর জিম্মি উদ্ধারের লক্ষ্যে স্থির নেই। এদিকে গাজায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশুকে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। ২২ মাসে ১৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না, মন্তব্য মির্জা ফখরুলের। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেছেন নেতারা। নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি, অভিমত জামায়াতের। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। নোয়াখালীতে ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, প্রাণ গেল একই পরিবারের 7 জনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।